চেঞ্জ না করে এখানে বসে আছেন যে? অসুখ না বাঁধিয়ে ছাড়বেন না, তাই না? তারপর রাগত কণ্ঠে বলল, যা ইচ্ছা করুন, আমার কথা কেন শুনবেন? আমি কে? আশিক হতভম্ব হয়ে গেল। এই মেয়ের সমস্যা কি? আশিক বিড়বিড় করে বলল, আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে, কলঙ্ক হবে তোর। কখন থেকে অকারণে এই লাইনগুলো মাথার মধ্যে ঘুরছে। ধুর। মীরা আশিকের সঙ্গে চেঁচামেচি করে ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ কাঁদলো। তারপর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে বাইরে বেরিয়ে দেখলো আশিক ভেজা পাঞ্জাবি পাল্টে টি শার্ট পরেছে, ওয়াটার হিটারে কফির জন্য জল চাপিয়েছে। মীরাকে দেখে হালকা গলায় বলল, কফি খাবে মীরা? না, এই রাত্রেবেলা কফি খাবো কেন? এখন কফি খেলে ঘুম আসবে না। তুমি তো এমনিতেও ঘুমাচ্ছ না। আমি ঘুমোচ্ছি না অন্য কারণে। কি কারণ? এত আলোতে আমি ঘুমোতে পারি না। ও, তাহলে আমি পাশের ঘরে গিয়ে কফি খাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। আশিক কফির মগ হাতে পাশের রুমে যেতে উদ্যত হলো। শুনুন, আপনার অ্যান্টিবায়োটিক খাবার সময় হয়ে গেছে। ও আচ্ছা, খাচ্ছি। আগে কিছু খেতে হবে। কি খাবেন বলেন, আমি এনে দিচ্ছি। এত সব ঝামেলা করার দরকার নেই। দরকার আছে। খাবারের পর খেতে বলেছে। কি খাবেন বলুন? একটা কিছু হলেই হবে। মুড়ি মাখিয়ে দিই? এত রাতে ঝামেলা হবে। না, ঘুগনি করাই আছে, আমি নিয়ে আসছি। মীরা ঝটপট মুড়ি মাখা বানিয়ে ফেললো। যত্ন করে বাটিতে ঢেলে উপরে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে গার্নিশ করলো। আশিকের জন্যে কিছু করতেও খুব ভালো লাগে। ও কি আশিককে একটু বেশি যত্ন করছে? আচ্ছা, এমন নয় তো যে ও আশিকের প্রেমে পড়ে যাচ্ছে? আরে ধুর। মীরা মাথা নেড়ে হাসলো আপন মনেই। আগেও তো এমন ভাবেই করতো। মীরা ট্রেতে করে খাবারের বাটি পানির গ্লাস নিয়ে উপরে চলে এলো। ঘরে ঢুকে দেখলো আশিক 2 মগ কফি বানিয়েছে। ওকে দেখে হালকা গলায় বলল, একা একা খেতে ইচ্ছে করছিল না, তাই তোমার জন্য করলাম। তোমারটা ক্যাফিনেটেড, ঘুমের সমস্যা হবে না। মীরার অবশ্য এমনিতেই ইচ্ছে করছিল একটু আশিকের সঙ্গে থাকতে, তাই ও আর উচ্চবাচ্য করলো না। কফির মগ নিয়ে বিছানায় বসে পড়ল। একটা চুমুক দিয়েই বুঝতে পারলো বেশ ভালো ব্র্যান্ডের কফি। কেমন ক্লান্তি কেটে যাচ্ছে। তাকিয়ে দেখলো আশিক আয়েশ করে মুড়ি মাখা খাচ্ছে। ধূসর রঙের টি শার্টটা এত মানিয়েছে ওকে। মীরা তাকিয়ে রইল। আশিক খেতে খেতে বলল, মীরা, মুড়ি মাখানোর কোনো কম্পিটিশন হলে তুমি নির্ঘাত চ্যাম্পিয়ন হতে। মীরা জবাব দিল না। ওর কেমন ঘুম ঘুম লাগছে। চা কফি খেলে মানুষের ঘুম পালিয়ে যায়, অথচ ওর মনে হচ্ছে চায়ের বদলে আফিম খেয়ে ফেলেছে। মীরা কফির মগ সাইড টেবিলে রেখে পা তুলে বিছানায় বসলো। তারপর বালিশে মাথা রেখে বলল, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই। আশিক ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। লাইট বন্ধ করে দেবো? আমি পাশের ঘরে চলে যাই। না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সিলিং লাইট বন্ধ করে টেবিল ল্যাম্প জ্বেলে দিচ্ছি। মীরা জবাব দিতে পারল না। তার আগেই গভীর ঘুমে তলিয়ে গেল। টেবিল ল্যাম্পের নরম আলোয় ওর মায়াবী মুখটা আরো মায়াময় লাগছে। আশিক চোখ ফেরাতে পারল না, অপলক চেয়ে রইল। কিরে, এরকম প্যাঁচার মতো মুখ করে রেখেছিস কেন? এখন তো মুখ থাকবে অল টাইম গ্লোয়িং। মীরা জবাব দিল না, মুখ ভার করে বসে রইল। মীরা হলে এসেছিল ওর কিছু জিনিসপত্র নেবে বলে। টম্পাকেও আসতে বলেছিল। কাল 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান। সাদা কালো শাড়ি পরতে হবে। মীরার কোনো সাদা কালো শাড়ি নেই। কদিনের ব্যস্ততায় আর বেরোতে পারেনি। আজকে না কিনলেই নয়, একটু দেখে শুনে বেছে কিনতে হবে। সকাল সকাল ভালো মুডে বের হচ্ছিল, কিন্তু আসার আগেই মন মেজাজ দুটোই খারাপ হয়ে গেল। কি হলো, কথা বলছিস না কেন? কিছু না, মাথা ধরেছে। কেন? ঘুম হয়নি। এখন ঘুম না হওয়াটাই তো স্বাভাবিক। মীরা টুম্পার রসিকতা ধরতে পারল না। আন মনে বলল, স্বীকার করছিস তাহলে? মীরা এবার বুঝতে পারল কেন যেন ওর রাগ হচ্ছে না, অসম্ভব মন খারাপ লাগছে। আজ সকালে যখন ওর ঘুম ভেঙেছে, কোথাও আশিককে খুঁজে পায়নি। তাড়াতাড়ি বেরোতে হবে বলে মীরা ঝটপট রেডি হয়ে নিচে গিয়ে দেখলো তখনও কেউ ঘুম থেকে ওঠেনি। হয়তো আফসিনের পরীক্ষা শেষ, তাই রচিনা আর সকাল সকাল উঠে খাবার তৈরি করেনি। ভেবেছে আশিক অসুস্থ, তাই সবাই ঘুমিয়ে আছে। মীরা তাড়াতাড়ি দুজনের জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেললো। খাবারের ট্রে নিয়ে ঘরে ঢুকে দেখলো আশিক সবে ছাদ থেকে নেমে এসেছে। মীরা বলল,
তাড়াতাড়ি খেয়ে নিন, ঔষধ খেতে হবে। আশিক আর কিচ্ছু বলল না, চুপচাপ খেয়ে যেতে লাগলো। মীরা যতক্ষণ কাছে থাকে ততক্ষণই ভালো লাগে, কে জানে আর কতদিন থাকবে। মীরাকে তৈরি হতে দেখে আশিক একটু অবাক হয়ে বলল, তুমি কি কোথাও যাচ্ছ? জি, একটু হলে যাব, কয়েকটা জিনিস আনতে হবে, তারপরে একটু মার্কেটে যাব। মার্কেটে একা যাবে? না, টুম্পাকে আসতে বলেছি, ওর সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে যাই। মীরা এগিয়ে এসে ওর কপালে হাত রাখলো, তারপর বলল, আপনার জ্বর আছে, তা না হলে আপনার সঙ্গেই যেতাম। আপনি বাসায় রেস্ট নিন, কালকের অনুষ্ঠানে না হলে সমস্যা হয়ে যাবে। আমি শাড়িটা কিনেই চলে আসবো, দেরি হবে না। শাড়ি? হ্যাঁ, কালকের অনুষ্ঠানের জন্য সাদা কালো শাড়ি লাগবে। ও আচ্ছা। বেরোনোর সময় আশিক একবার ডাকলো। মীরা এগিয়ে এসে বলল, কিছু বলবেন? আশিক একটু অস্বস্তি দিয়ে বলল, আমি যদি তোমাকে শাড়ি কেনার টাকাটা দিই, তুমি কি কিছু মনে করবে? মীরা হেসে ফেলল, বলল, মনে করব কেন? আশিক কেমন ক্লান্ত ভঙ্গিতে বিছানায় হেলান দিয়ে বসেছিল। উঠতে গেলে মীরা বলল, কোথায় আছে বলুন, আমি নিজেই নিয়ে নিচ্ছি। টেবিলের উপর আমার ওয়ালেটে আছে, যা আছে নিয়ে যাও। মীরা ওয়ালেট খুলে হতভম্ব হয়ে গেল। ভেতরে একটা মেয়ের ছবি, বিষণ্ণ দুটি চোখ, হাসিটা খুব মিষ্টি, কেমন চেনা চেনা মনে হচ্ছে। মীরার বুক ধক করে উঠল, চোখে জল এসে গেল। কোনো মতে চোখের জল লুকিয়ে ও বেরিয়ে গেল। আশিক তাহলে অন্য কাউকে ভালোবাসে, এজন্য টুম্পাকেও ফিরিয়ে দিয়েছিল। তাহলে ওকে কেন বিয়ে করলো? এমনই তার অপরাধ বোধ। কিরে, কথা বলছিস না কেন? মীরা মুখ তুলে তাকালো। টুম্পা সপ্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে আছে, কথা বলতে ইচ্ছে করছে না। মীরার হঠাৎ করে কেমন কান্না পেল, হাঁটুতে মুখ গুজে ও ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ করে এভাবে কেঁদে ওঠাতে টুম্পা প্রথমে কেমন হকচকিয়ে গেল, তারপর কাছে এসে মাথায় হাত রেখে বলল, কি হয়েছে বল না আমাকে। মীরা মুখ তুলে চোখ মুছে বলল, উনি অন্য কাউকে ভালোবাসে। কি? কে বলেছে? আশিক ভাই? না, তাহলে? আমি ওনার ওয়ালেটে ছবি দেখেছি। আরে ধুর, ওয়ালেটে কেউ গার্লফ্রেন্ডের ছবি রাখে? দেখতে কেমন? শাড়ি পরা, মাঝখানে সিঁথি করা, পাসপোর্ট সাইজের ছবি। মীরার হঠাৎ বিদ্যুৎ চমকের মতন মনে পড়ল, এই ওয়ালেটটাই ওনার হাতে ছিল সেদিন। অফিসের ছাদ বারান্দায় উনি কাঁদছিলেন। মীরা থেমে থেমে বলল, এটা নিশ্চয়ই ওনার মায়ের ছবি। এই যে দেখলি তো, হুদাই ফ্যাস ফ্যাস করছিলি। মীরা চোখ মুছে বলল, আচ্ছা টুম্পা, সেদিন কার্জন হলে উনি তোকে কি বলেছিলেন? উনিকে এই কথা বলেননি, ইম্পর্টেন্ট এই কথাও বলেননি। কাজেই তুই নিশ্চিন্তে থাকতে পারিস। অবশ্য উনি যে ইম্পর্টেন্ট না এর প্রমাণ নিশ্চয় এতদিনে পেয়ে গেছিস। মীরা জবাব দিল না, তাকিয়ে রইল। টুম্পা গা দুলিয়ে হাসতে লাগলো। আজ সকাল থেকে আকাশে মেঘ করে আছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। মেঘে মেঘে আকাশ ঢেকে আছে, কেমন মন খারাপ করা বিষণ্ণ একটা দিন। এমন দিনে না চাইতেও ভালো মন খারাপ হয়ে যায়, কিন্তু আজ মীরার মন অসম্ভব ভালো। তা সে বৃষ্টির জন্যেই হোক বা অন্য কারণে, বোধহয় অন্য কারণটাই আসল। আজ এক সপ্তাহ ধরে ওর জীবনটা কেমন বদলে গেছে। ঘটনাটা শুরু হয়েছে 21শে ফেব্রুয়ারির দিন। মীরা সকালে তৈরি হয়ে আশিকের সঙ্গে বেরিয়েছিল। রাত থেকে আশিকের আর জ্বর আসেনি, তবু মীরা ওকে জ্বরের ঔষধ খাইয়েছে। রাতে বেশ কবার জেগে উঠে পরীক্ষাও করেছে, আবার জ্বর এলো কিনা। শেষ রাতের দিকে নিশ্চিন্ত হয়ে তবে ঘুমিয়েছে। পুরো অনুষ্ঠান খুব চমৎকার হয়েছে, ছাত্র শিক্ষক সকলেই মহা খুশি। মীরার অবশ্য একটু মন খারাপ হয়েছিল, আশিক আবৃত্তি করতে পারেনি বলে। ওর গলা ভেঙে আছে, উপস্থাপনায় করেছে বহু কষ্টে। আশিক একটা কালো পাঞ্জাবি পরেছে। কদিনের অসুস্থতার কারণে চোখে মুখে ক্লান্তির ছাপ যেমন আছে, তেমনি যত্নের চিহ্নও আছে। ওর অসুস্থতার কথা সবাই জানে বলে কেউই ওকে তেমন একটা কাজ করতে দিচ্ছে না। মারুফ, সুমন, রিপন সবাই অনেক পরিশ্রম করছে। ভোরবেলা স্টেজের কাজ হয়ে যাবার পর মীরার আর কোনো কাজ নেই। অনুষ্ঠান শুরু হওয়ার পর আফসিন এসেছে, টুম্পা এসছে আরো আগেই।
স্টেজ থেকে একটু দূরেই টেবিলের উপর স্ন্যাক্স রাখা আছে। মীরা সবার জন্য খাবার নিচ্ছিল, তখনই শুনতে পেল দুটো ছেলে ওকে নিয়ে কথা বলছে। মীরার পেছনে তাকাতে রুচি হলো না। এত দিন হয়ে গেছে, এখনো সবাই এগুলো নিয়ে খিস্তি করে মজা পায়। মীরা তাকালো না, একটু আড়ালে সরে গেল, আর তখনই টের পেল পেছন থেকে আশিক এসে ছেলে দুটোর কাঁধে হাত রেখেছে। আশিক ঠান্ডা গলা। কে তুমি? মীরার চোখে জল এসে গেল। বাড়িয়ে দেওয়া হাত নিস্তেজ হয়ে এলিয়ে পড়ল। এসব কি বলছে ও? আশিক আরো কাছে এগিয়ে এলো, তারপর দুই হাতে ওকে কাছে টেনে নিল, বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলল, তুমি কি সত্যি না আমার কল্পনা? মানে এসব কি বলছেন? আশিক মীরার ঘাড়ে মুখ গুজে হাসল, তারপর গালে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার জবাব পেয়েছো? না, পাইনি। পাওনি? আমি যে লিখে রেখে গেলাম। কি ছাতা মাতা লিখেছেন? আমি কিছুই বুঝতে পারিনি। আমি কি আপনার মতন অত জ্ঞানী? মীরার কণ্ঠে অভিমান ঝরে পড়ল। আশিক দুই হাতে ওর মুখটা তুলে ধরে বলল, আচ্ছা, আমি আমার এই বোকা বউটাকে নিয়ে কি করি বলো তো? মীরার সব রাগ অভিমান মুহূর্তে গলে জল হয়ে গেল। মীরা ওর বুকের মধ্যে মুখ ডুবিয়ে বলল, আপনাকে একটা কথা বলবো? বলো। আবার ভুল হয়ে গেছে। আপনাকে ওই কথাগুলো বলা আমার উচিত হয়নি। আমি ক্ষমা চাইছি। ইটস ওকে। এখন ভুল ভেঙেছে। হুম, তুমি কি তোমার জবাব চাও? চাই। আশিক ওকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল, তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, ভুল ভেঙে গেলে ডাক দিও। আমি মৃত্যুর আলিঙ্গন ফেলে আত্মমগ্ন আগুন ললাটের সৌম্যতায় তোমার লিখে দেব একখানা প্রিয় নাম, ভালোবাসা। এত সুন্দর একটা রাত এইভাবে শেষ হবে মীরা ভাবতেও পারেনি। নির্ঘুম মিষ্টি রাতটা যেন নিমেষেই কেটে গেল। ভোরের আগে মীরা যখন আশিকের বুকের সাথে লেপ্টেছিল, আশিক ওর চুলের মধ্যে হাত বুলিয়ে দিতে দিতে আচমকাই প্রশ্ন করেছিল, আচ্ছা মীরা, সেদিন তুমি আমাকে ওই কথাগুলো কেন বলেছিলে? মীরার বুকটা ধক করে উঠল। ঠিক এই প্রশ্নটা আসতে পারে এটা ধারণা করেছিল, তবু মনে মনে আশা করেছিল হয়তো আশিক এই নিয়ে আর কথা বলবে না। ও আদরে গলায় বলল, বলেছি তো, আমার ভুল হয়েছিল। তুমি ভুল করে এই কথাটি বলনি। নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল, আমি সেটাই জানতে চাচ্ছি। মীরা মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলল, আমি বলবো, কিন্তু আগে কথা দিন আপনি এটা নিয়ে কোনো ঝামেলা করবেন না। আশিক হেসে ফেলল, তারপর বলল, ঝামেলা করব কেন? আমাকে রাসেল ভাই ফোন করেছিল বিয়ের দিন রাতে। বলেছিল ওই লোকগুলিকে আপনি পাঠিয়েছেন। আশিক চমকে উঠল। এরকম কিছু শুনতে হবে ও মোটেও আশা করেনি। সবটা শোনার পর ও কেমন গম্ভীর হয়ে গেল। মীরা এগিয়ে এসে বলল, আপনি কোনো ঝামেলা করবেন না তো? আশিকের জবাব দিল না। ভয়ে মীরার বুক কাঁপতে লাগলো। আশিককে কেমন অন্য রকম দেখাচ্ছে। একটু আগের সেই কোমল মুখটা আর নেই। বাবা, আমি চাই এই কেসটা তুলে নেওয়া হোক। আরিফ সাহেব ছেলের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, যেন তিনি জানতেন যে আশিক এমনই কিছু একটা বলবে। ঘোড়া তার চাল দিলে নৌকা পিছিয়ে যায়। পেয়াদাকে এগিয়ে দেওয়া হয় আত্মাহুতি দেওয়ার জন্য। নিজের ছেলেকে উনি কিছুতেই পেয়াদা হতে দেবেন না। উনি হাতের ইশারায় ওকে বসতে বললেন। কফি খাবে আশিক? আশিক জবাব দিল না, একটু অবাক হয়ে তাকিয়ে রইল। এর মধ্যে কফি কোথা থেকে এলো আরিফ সাহেব ভ্রুক্ষেপ করলেন না। বেল বাজিয়ে রফিককে ডাকলেন। রফিক যথারীতি এসে ঘরের কোনায় মাথা নিচু করে দাঁড়িয়েছে। আরিফ সাহেব ওকে কফির কথা বলে আশিকের দিকে ফিরে বললেন, ব্রাজিল থেকে খুব ভালো ব্র্যান্ডের কফি আনিয়েছি, খেয়ে দেখো, ভালো লাগবে। কি বলছিলে তুমি? আমি কেসটা তুলে নিতে চাই, এর কোনো বিশেষ কারণ? আশিক আমতা আমতা করে বলল, আপাত দৃষ্টিতে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলো তো মিটে গেছে। এখন শুধু শুধু আর ঝামেলা রেখে কি লাভ? আরিফ সাহেব চশমা খুলে টেবিলে রাখলেন, তারপর ছেলের চোখের দিকে তাকিয়ে পড়লেন, অপরাধ পেলে শাস্তি কেন পেতে হয় জানো? দুটো কারণে। প্রথমত, অপরাধকারী যেন পরের বার অপরাধ করার সেই শাস্তির কথা ভেবে পিছিয়ে যায়। আর দ্বিতীয়টা হলো, শাস্তি না পেলে একটা সময় তার আর সেটাকে অপরাধ বলে মনে হয় না, এবং সে সেই কাজ বারংবার করতেই থাকে। তুমি কি চাও যেটা ঘটেছে সেটার পুনরাবৃত্তি হোক? না, সেটা চাই না। কিন্তু এই কেসটার কারণে আমার আশেপাশে মানুষজন সমস্যায় পড়ুক, সেটাও চাই না।
যারা সমস্যায় পড়েছে তারা নিজের কৃতকর্মের কারণেই পড়েছে, এটা তাদের প্রাপ্য। আশিক একগুঁয়ে কণ্ঠে বলল। তবু আমি চাই না, আমি চাই কেসটা তুলে নেওয়া হোক। আরিফ সাহেব হাসলেন, বেশ প্রশ্রয়ের হাসি। ছোটবেলায় আশিক ওনার কোট গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকলে রেগে যাবার বদলে যেরকম হাসি হাসতেন অনেকটা সেই রকম। তারপর বললেন, তুমি যাকে সেভ করতে চাচ্ছ তার মোটিভ জানলে হয়তো তুমি এটা বলতে না। মোটিভ তো একটাই, আমাকে নিয়ে একটা স্ক্যান্ডাল তৈরি করা, এর বেশি তো কিছু না। সেটা তো মিটেই গেছে। ব্যাপারটাকে তুমি যত সহজ ভাবছো ততটা সহজ নয়। সেদিন পুলিশ না এলে কি হতো তোমার কোনো ধারণা আছে? আশিক ভুরু কুঁচকে তাকিয়ে রইল। আরিফ সাহেব আবারও বললেন, ওরা মোট 11 জন ছিল আর তুমি একা। যদি ওরা মীরার কোনো ক্ষতি করতো, আমি বেঁচে থাকতে সেটা সম্ভব হতো না। আমি মীরার কিছুই হতে দিতাম না। আর তুমি বেঁচে না থাকলে আশিক চমকে উঠল। ওরা যদি তোমাকে মেরে মীরাকে তুলে নিয়ে যেত? আশিকের চোয়াল শক্ত হলো, নিজের অজান্তেই হাত মুঠো পাকিয়ে এলো। আরিফ সাহেব আবারও বললেন, ওদের উপর সেরকম ইনস্ট্রাকশন ছিল। জীবনটা সরল অঙ্ক নয় আশিক, ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। কিন্তু বাবা, কেউ যদি অনুতপ্ত হয় তাকে কি একটা সুযোগ দেওয়া উচিত না? অবশ্যই উচিত। তাকে বলো নিজের দোষ স্বীকার করে এভিডেন্স দিতে। কিন্তু সেটা হলে তো তৌহিদের লোক ওকে ছাড়বে না। এটা ওর প্রাপ্য। ওর কাছে এখন দুটো অপশন আছে। স্বাভাবিকভাবে কেস কোর্টে উঠবে, এতে ওর যা শাস্তি হবে সেটা ওকে মেনে নিতে হবে, প্রয়োজনে জেল খাটবে, অথবা দোষ স্বীকার করে এভিডেন্স দিবে। পরে যদি তৌহিদের সাথে কোনো ঝামেলা করে সেটা ওকে নিজেরই ট্যাকেল করতে হবে। ধরে নিতে পারো এটাই ওর শাস্তি। এখন ও কি করবে সেটা ওকে ঠিক করতে দাও। রফিক কফি নিয়ে চলে এসেছে। আরিফ সাহেবের মাঝে মাঝে মনে হয় রফিকের কাছে আলাদিনের চেরাগ আছে। এত দ্রুত আলাদিনের জিন ছাড়া আর কেউ কাজ সম্পন্ন করতে পারবে না। আরিফ সাহেব কফিতে চুমুক দিয়ে ছেলের দিকে তাকালেন। আশিক কিছু একটা মনে পড়েছে এই ভঙ্গিকে বলল, বাবা, আমি এখন কফি খেতে পারবো না, আমার খুব জরুরি একটা কাজ বাকি রয়ে গেছে। আশিক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সকালে রাসেলের কথাটা শোনার পর ওর মাথা এলোমেলো হয়ে গিয়েছিল। এরপর মীরার সঙ্গে আর একটাও কথা বলেনি ও। মীরা অনেকবার ফোন করেছে, ধরেনি। ও নিশ্চয়ই খুব মন খারাপ করে আছে, এক্ষুনি ওর কাছে না গেলেই না। আশিক ঘরে ঢুকে মীরাকে দেখে চমকে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে আশিক থমকে গেল। ঘরের আলো নেভানো, টেবিলের উপর টেবিল ল্যাম্পটা জ্বলছে শুধু। মীরাকে দেখা যাচ্ছে চেয়ারে বসে আছে, টেবিল ভর্তি বইপত্র ছড়ানো। বোঝাই যাচ্ছে পড়াশোনার চেষ্টা চলছিল। মীরা দুই হাতে মুখ ঢেকে বসে আছে, কান্নার দমকে শরীরটা কেঁপে কেঁপে উঠছে বারবার। আশিকের বুকের ভিতরটা মুচড়ে উঠল। মীরাকে আঘাত দেওয়ার কথা ও কল্পনাতেও ভাবে না কখনো, অথচ আজকে ওর কারণে এতটা কষ্ট পাচ্ছে মীরা। আজ ভোর রাতে মীরা খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল, আপনি কোনো ঝামেলা করবেন না তো? আশিক জবাব দেয়নি। ওর মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলেছিল, ঘুমিয়ে পড়ো। এর আরো অনেকক্ষণ পর মীরা ঘুমিয়ে পড়ার পর আশিক উঠে তৈরি হয়ে বেরিয়ে গিয়েছিল। আজ থেকে ওদের গ্রুপ স্টাডি করার কথা জগন্নাথ হলে রিপনের রুমে। ঘটনার ফাইনাল ইয়ার বলে রিপন আলাদা রুম পেয়েছে। পড়াশোনাটা এখানে ভালোই হয়, আড্ডাও হয়। আজ সবারই আসার কথা, ভালোই হলো। রাসেলের সঙ্গে বোঝাপড়াটা খুব জরুরি। রিপনের রুমটা দোতলায়, জানালার পাশে খাট, তার পাশে টেবিল। যদিও সবাই বসেছে মেঝেতে, ওদের সবার মধ্যে সবচাইতে ভালো ছাত্র রিপন। নোটপত্র সব ওই তৈরি করে, তবে পড়ায় সুমন। একটু মুখচোরা ধরনের এই ছেলেটা অসম্ভব ভালো বোঝাতে পারে। সবাই চলে এসেছে, শুধু রাসেল আসেনি। বিছানার উপর বসে সবাই এক দান তাস খেলে নিচ্ছে, আর ঘরের এক কোণে বসে সুমন নোটের পাতা উল্টে যাচ্ছে। সবাইকে বোঝাতে হলে আগে ওর একটু দেখে নিতে হবে। আশিক ঘড়ি দেখলো, 9:30 বাজে। রাসেলের এখনো আসার নাম নেই। আশিক হাতের কার্ডটা নামিয়ে রেখে বলল, রাসেল এখনো এলো না, একটা ফোন দে তো। সুমন হাতের কাগজ রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, একটু আগে মেসেজ পাঠিয়েছে, প্রায় চলে এসেছে। ও আসলেই শুরু করব। তোরা বস, আমি ওকে নিয়ে আসছি। নিয়ে আসার কি আছে? আসছি, একটা সিগারেটও খেয়ে আসি। আশিক নেমে গেল।
রাসেলকে আজকে ধরতেই হবে, ওকে আজ বলতেই হবে এই কাজটা ও কেন করলো। রাসেলকে দূর থেকে হেঁটে আসতে দেখা যাচ্ছে। আশিক এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখলো, আন্তরিক ভঙ্গিতে বলল। চল বিড়ি খেয়ে আসি। দুজন গেটের বাইরে বেরিয়ে সিগারেট ধরালো। চা খাবি? না, চল ভেতরে যাই। রাসেল ভিতরে যেতে উদ্যত হলো। আশিক ওকে থামিয়ে দিয়ে বলল। একটু পরে যাই। রাসেল কেমন একটু মিইয়ে গেল। আশিক সিগারেট ফেলে দিয়ে বলল। তুই এই কাজটা কেন করলি রাসেল? রাসেল একটু কেঁপে উঠল, মুখে বলল। কোন কাজটা? তুই জানিস না কোনটা? তুই মীরাকে ফোন করে মিথ্যা কেন বলেছিস? আশিকের শরীর একটু একটু কাঁপছে, রাগটা পাচ্ছে, ইচ্ছে করছে ঘুষি মেরে রাসেলের নাক ফাটিয়ে দিবে। রাসেল আজ চোখে একবার আশিককে দেখল, ভয়ে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ছোটবেলায় এরকম অনেকবার হয়েছে এবং তার ফলও হয়েছে ভয়ঙ্কর। রাসেল এগিয়ে এসে আশিকের হাত ধরল, কাঁদো কাঁদো গলায় বলল। আমাকে মাফ করে দে দোস্ত। এটা আমার প্রশ্নের উত্তর না। আমার খুব রাগ হয়েছিল রে। রাগ কার উপর? তোদের দুজনের উপরেই। মীরার কারণে তুই আমার কলারে হাত দিয়েছিলি বেটা। আর মীরা, ও কি করেছে তোর? মীরা আমাকে দেখলে এমন ভাব করে যেন আমি পথের কুকুর। সবার সঙ্গে তো ঠিকই কথা বলে। আমি কি দোস্ত এতই খারাপ? তাই তুই প্রমাণ করলি যে তুই কতটা খারাপ। তোদেরকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম তোর ইমেজটা নষ্ট হোক। আর মীরা, ও কি করেছে তোর? ওর এই ক্ষতিটা কেন করলি তুই? আরে ভাই, আমি মানছি শুভকে ফোন করাটা আমার উচিত হয়নি। দরজা বাইরে থেকে লাগানোটাও বিরাট ভুল হয়েছে, কিন্তু বিশ্বাস কর তোদের কোনো ক্ষতি আমি করতে চাই নাই। আশিক অবাক হতেও ভুলে গেল, কোনো মতে বলল। তুই কি বলেছিস শুভকে? রাসেল ভয়ে ভয়ে বলল। বলেছি তোর আর মীরার মধ্যে কিছু আছে। ও আগেও তো তোর অফিসে রাত কাটিয়েছে। আশিক টের পেল ওর সমস্ত শরীর বেয়ে তীব্র ক্রোধের একটা স্রোত বয়ে যাচ্ছে। এতক্ষণে সামলে রাখা বাতটা আচমকাই ভেঙে গেল। ও রাসেলের চোয়াল বরাবর একটা ঘুষি মারল। আচমকা এই আঘাতের জন্য রাসেল প্রস্তুত ছিল না, টান সামলাতে না পেরে পড়ে গেল। আশিক তবু থামল না, পেটের মধ্যে পরপর কয়েকটা লাথি মারল। রাসেল বাধা দিল না, কোকাতে কোকাতে বলল। মার, যত ইচ্ছা মার। আমি তোর কাছে অন্যায় করেছি না, মার আমাকে। তুই মীরার সাথে এটা কেন করলি? বল কেন করলি হারামজাদা? তোর কারণে ওর সঙ্গে শুভ সম্পর্কটা ভেঙে গেল। রাসেল পেট চেপে ধরে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। আমি তো জানি আমি অন্যায় করেছি, কিন্তু শুভ ওকে ভালোবাসতো না, নইলে আমার কথা শুনে সম্পর্কটা ভাঙতো না। আর তুই আমাকে না বললে কি আমি বুঝি না যে মীরাকে তুই কতটা ভালো। রাসেল কথা শেষ করতে পারল না, তার আগেই আরো একটা খুশি এসে পড়ল ওর নাক বরাবর। নাক বেয়ে গলগল করে রক্ত ঝরতে লাগলো। রাসেল নাক চেপে ধরে বলল। তুই আমাকে যত খুশি মার, কিন্তু দোহাই লাগে আঙ্কেলকে বল কেসটা তুলে নিতে। বাবা এমনিতেই অসুস্থ, এসব জানলে মরে যাবে। আশিক এবার থামলো। ও জানে রাসেলের বাবা প্যারালাইজড। ওর মা অনেক কষ্ট করে ওদের সংসারটা চালিয়েছেন। ওর একটা ছোট বোন আছে, এখন ওর বিরুদ্ধে কেস হলে পরিবারটা ভেসে যাবে। আশিক একটা হাত বাড়িয়ে রাসেলকে টেনে তুলল, তারপর বলল। চিন্তা করিস না, আমি বাবার সঙ্গে কথা বলবো। আশিক আস্তে কাস্তে ঘরে ঢুকলো। মীরার কাছে আসতেই ও চমকে মুখ তুলে তাকালো, তারপর হড়বড় করে বলল। কোথায় ছিলেন আপনি? আমি সারা দিনে কতবার ফোন করেছি। বলতে বলতে ওর কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। আশিক ওকে কাছে টেনে নিল, তারপর দুই হাতে ওর নিটোল মুখটা তুলে ধরে বলল। এইভাবে কাঁদে কেউ? কি অবস্থা করেছো? মীরার চোখ ভর্তি জল। ও আশিকের বুকের মধ্যে মুখ গুজে পড়ল। কোথায় ছিলেন আপনি? রাসেল ভাইয়ের কাছে, তাই না? হুম। কেন আপনার বিশ্বাস হয়নি আমার কথা? হয়েছে তো। তাহলে কেন? আমার জানার দরকার ছিল ও এটা কেন করেছে। আমার ফোনও ধরেননি সারাদিন। আচ্ছা, ভুল হয়েছে আমার, সরি।
আমি কত টেনশনে ছিলাম। আপনাকে আমি কতবার বললাম আমি ওনার কথা বিশ্বাস করিনি। আশিক ওর ঘাড়ে মুখ ডুবিয়ে পড়ল। আমি জানি তুমি ওর কথা বিশ্বাস করোনি, করলে তুমি আমার এত কাছে আসতে না। মীরা জবাব দিল না। আশিক ওর কানের কাছে মুখ নিয়ে বলল, এখন আর একটু কাছে আসবে? কাছেই তো আছি, আর কত কাছে আসবো? আশিক ওকে নিজের সঙ্গে মিশিয়ে নিতে নিতে বলল, কাছে আসো, আরো কাছে, সহজেই যেন চোখে পড়ে তোমার সূক্ষ্ম তিল, আঙুলের সামান্য শিশির, যেন দেখি তোমার সজল চোখ, তোমার মদির সচ্ছলতা। দূরদৃষ্টি নেই মোটে, কেবল কেবল সন্নিকটে। তুমি খুব কাছে আসো, খুব কাছে, ঠিকই খুব কাছে। যতখানি কাছে এলে আর কোনো আড়াল থাকে না। তুমি রাতে কিছু খেয়েছো মীরা? মীরা মুখ তুলে আশিকের বুকের উপর চিবুক ঠেকিয়ে বলল, না। দুপুরে? মীরা জবাব দিল না। ওর বুকের মধ্যে মুখ ডুবিয়ে শুয়ে রইল। খাওনি তাই না? আপনিও তো খাননি। আশিক অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে? আমি জানি। চলো বাইরে থেকে খেয়ে আসি। মীরা মুখ তুলে বলল, এখন? কেন, সমস্যা কি? এখন রাত 11:30 বাজে, এই সময় বাইরে কোথায় যাব? এখন সব দোকান বন্ধ না? তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেটা সারা রাত জমজমাট থাকে। মীরা এক হাত দিয়ে আশিককে জড়িয়ে ধরে বলল, আমার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। কেন, মন ভরেনি? মীরা কিছু বলল না। আগের মতোই ওর বুকের মধ্যে মুখ ডুবিয়ে শুয়ে রইল। আশিক হাসতে হাসতে বলল, ঠিক আছে, ওখান থেকে ফিরে আসি তারপর। আশিক কথা শেষ করতে পারল না। মীরা এক হাত ওর মুখে চেপে ধরে বলল, এত খারাপ কেন আপনি? আরো খারাপ হবার আগেই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মীরা ভয়ে ভয়ে উঠে গেল। এই লোকের কোনো ভরসা নেই, কখন কি বলে বসে আগে থেকে বোঝার কোনো উপায় নেই। মীরা উঠে আলমারি খুলল। মীরা, জি। তোমার কোনো কালো শাড়ি আছে? হ্যাঁ, কেন? একটা কালো শাড়ি পরো তাহলে। কালো শাড়ি কেন? আশিক সিগারেট প্যাকেট হাতে বারান্দায় যেতে যেতে বলল, আমার অমন টুকটুকে বউকে এই রাতের বেলা রঙিন শাড়িতে বাইরে নেই কি করে? মীরা থমকে গেল। খুব ইচ্ছে হলো দৌড়ে গিয়ে আশিককে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু সাহস হলো না। আবার কি থেকে কি বলে বসে। মীরা খুব যত্ন করে ধূসর পাড়ের কালো একটা সুতির শাড়ি পরল, ঘন করে কাজল দিল চোখে, ছোট্ট একটা কালো টিপও পরল। ভেবেছিল আশিক ওকে দেখে সুন্দর কোনো মন্তব্য করবে, কিন্তু আশিক ওর দিকে ফিরেও তাকালো না। সাবধানে ওকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। ছোট একটা গলি তার পার হলেই বড় রাস্তা। আশিক একটা রিক্সা নিয়ে নিল। রিক্সায় উঠে মীরা বলল, ভাগ্যিস পেছনের দরজাটা ছিল, বাবা দেখতে পেলে ভীষণ রাগ করতেন। সমস্যা নেই, সেই স্কুল লাইফ থেকে আমি এই দরজা দিয়ে বাইরে বের হই, বাবা টের পান না। রাতের বেলা কেন বের হতেন? আমরা 4 বন্ধু মিলে রাস্তায় হাঁটতাম, আমি, রাসেল, মামুন আর বাবু। বাকিরা কোথায় এখন? মামুন দেশের বাইরে চলে গেছে, আর বাবু খুলনা ইউনিভার্সিটিতে পড়ে। মীরা, হুট তুলে দেব? দিন। একটা সিগারেট ধরালে কি তোমার কোনো সমস্যা হবে? আশিক বাইরের দিকে তাকিয়েই জানতে চাইল। না, হবে না। আশিক সময় নিয়ে সিগারেট ধরালো, তারপর বুক ভরে ধোঁয়া টেনে বাতাসে উড়িয়ে দিয়ে বলল, কালো শাড়িতে তোমাকে এত সুন্দর লাগবে জানলে অন্য রঙের শাড়ি পরতে বলতাম। মীরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এই মানুষটার মধ্যে এত রহস্য কেন? খাবারের দোকানে গিয়ে মীরা আর এক দফা অবাক হলো। এত রাতে এত মানুষ কেন এখানে? মনেই হচ্ছে না যে রাত। আশিক ওকে অবাক হতে দেখে বলল, এত অবাক হচ্ছ কেন? এটা কোন জায়গা? কাজী আলাউদ্দিন রোড, হাজির বিরিয়ানি, নাম শোনোনি? শুনেছি, কখনো দেখিনি। এত রাতে এখানে এত মানুষ আসে? এই পুরনো ঢাকা হলো রাতের শহর, কায়রোর মতন। রাত যত বাড়ে ততই জমে ওঠে। এখন কি খাবে বলো? খাওয়া দাওয়া শেষ করে ফিরতে ফিরতে প্রায় রাত শেষ হয়ে গেল। ভোরের আগে ওরা বাড়ি পৌঁছলো, সেই পেছনের গেট দিয়েই।
ক্লান্তিতে মীরার চোখ বুজে আসছিল। ঘরে ঢুকে ও শাড়ি না পাল্টেই শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। মীরার যখন ঘুম ভাঙল ততক্ষণে সূর্য অনেকটাই উপরে উঠে গেছে। ও সময় নিয়ে গোসল করলো। নিচে যাবার আগে একবার লাইব্রেরি রুমে উকি দিল। টেবিলের উপর খাতায় কিছু লেখা। এই প্রথম আশিক কবিতা নয়, নিজে থেকে কিছু লিখেছে। মীরা খাতাটা তুলে পড়ল।